যাচ্ছে বাস্তুপুরুষ উত্তর দিকে উত্তর দিক এটা থাকে হচ্ছে ফাল্গুন চৈত্র আর বৈশাখ মাসে। আবার পূর্ব দিকে বাস্তুপুরুষের মাথা থাকে জ্যৈষ্ঠ আষাঢ় আর শ্রাবণ মাসে। পশ্চিম দিকে বাস্তুপুরুষের মাথা থাকে অঘ্রাণ পৌষ মাঘ মাসে। আর দক্ষিণ দিকে মাথা থাকে হচ্ছে ভাদ্র আশ্বিন আর কার্তিক মাসে। এই রকম যদি থাকে তাহলে পরে যখন তার মাথা যেদিকে থাকবে তার দৃষ্টি ম্যাডাম একটু বলে দিন। আমি বলছি আবার বলছি, হ্যাঁ লিখিয়ে দেবো। সাপোজ আপনি যদি উত্তর দিকে মুখ করে থাকেন তাহলে আপনার দৃষ্টি কি যাবে? সোজা যাবে। দৃষ্টি তো মানুষের তিনি আছেন, তার দৃষ্টি বড়জোর কি কোন দিকে যেতে পারে? তার দৃষ্টি নিচের দিকেই যেতে পারে, অর্থাৎ দক্ষিণ দিকে থাকতে পারে। কিন্তু সে তো এদিক ওদিক সেদিক চারিদিক করবে না। কাজেই দৃষ্টিটা যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, কাজেই তার মাথা যেহেতু পরিবর্তন হচ্ছে, তাই তার দৃষ্টি পরিবর্তন হচ্ছে। আমি যে ছবিটা পাঠিয়েছি ওই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবেন। আর একটা ছবিও পাঠিয়ে দেবো যেটাতে দেখতে পাবেন যে তার দৃষ্টি পরিবর্তন যে হবে সেটা মানে দেখতে পাবেন। ওই ছবিটাও আমি পাঠিয়ে দেবো। কোন কোন মাসে কোন দিকে বললেন একটু বলবেন, লিখে নেবো। আমি লিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু যেভাবেই তিনি তার মাথা আলটিমেটলি বললাম যে প্রত্যেক 3 মাস অন্তর বাস্তু পুরুষের মাথা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তার মাথা চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিও চেঞ্জ হয়ে যায়। উত্তর দিকে থাকে ফাল্গুন চৈত্র আর বৈশাখ মাসে। আমি লিখিয়ে দেবো, দাঁড়ান শুনে নিন। পূর্ব দিকে থাকে হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় আর শ্রাবণ মাসে। আর পশ্চিম দিকে থাকে হচ্ছে অঘ্রাণ পৌষ আর মাঘ মাসে। আর দক্ষিণ দিকে থাকে ভাদ্র আশ্বিন আর কার্তিক মাসে। এই যেমন যেমন তার ঋতু পরিবর্তনের সঙ্গে তার মাথা যেমন পরিবর্তন হবে, তেমনি বাস্তু পুরুষের তাহলে পরে দৃষ্টিরও পরিবর্তন হবে। কিন্তু এটাকে পুজো করার সময় আমরা কল্পনা করব যে তার মাথা আমরা উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করেই বসে ঈশান কোণে, বাড়ির জেনারেলি ঈশান কোণের যে রুম পাওয়া যাবে সেখানেই পুজো করার বিধান আছে। এবং সেখানে কল্পনা করা হবে যে মাসেই আমরা পুজো করি না কেন বা যেখানে তিনি আমাদের সম্মুখেই আছে, মানে আমাদের সামনেই তিনি আছেন, তার মুখ এইভাবেই আমরা তাকে কল্পনা করে পুজো করব। বোঝা গেল? হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি। বলছি ম্যাডাম আপনি যে বললেন না উত্তর দক্ষিণ পূর্ব যে মাসে থাকে, মানে ম্যাডাম ছবিটাই দেখতে পাচ্ছি ম্যাডাম ঈশান কোণে বাস্তু পুরুষের মাথা রয়েছে। তো সেক্ষেত্রে ম্যাডাম ঈশান কোন কোন মাসে থাকে? ঈশান কোণে কোন কোন মাসে থাকে, এখানে ঈশান কোণটা কোন কোন, আগে আপনি সেটা আমাকে বলুন। আপনি নিজেই উত্তর দিতে পারবেন। ঈশান কোণটা কোন কোন কোণ নিয়ে তৈরি? উত্তর পূর্ব কোণ। আমি কি বললাম যে ফাল্গুন চৈত্র এবং বৈশাখ মাসে উত্তর দিকে, তাই তো? হ্যাঁ ম্যাম। আর কি বললাম? পূর্ব দিকে কোন কোন মাসে মাথা থাকে? জ্যৈষ্ঠ আষাঢ় এবং শ্রাবণ মাস। দেখুন এই যে ঈশান কোণটা, তাহলে ঈশান কোণটা কোন কোন দুটো মাসের নিয়ে তৈরি হচ্ছে বলুন তো? একটা বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাসেই একটা হচ্ছে উত্তর দিক আর পূর্ব দিক। মাঝে কটা মাস আছে দেখুন? 6টা মাস। হ্যাঁ ম্যাম। এই যে ঈশান কোণে আসবে সে বৈশাখ মাসের শেষ কদিন এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম
কদিন, কারণ কি তারপর তাকে পুরোটা কভার করে পূর্ব দিকে, যখন সে শ্রাবণ মাস কমপ্লিট করে যাবে তখন তো সে পশ্চিম মুখে গমন করবে, এই সরি দক্ষিণ মুখে গমন করবে। কাজেই এখানে দেখুন, এখানে যেটা হবে সেটা হচ্ছে কি না, আপনি আমাকে বললেন যে ঈশান কোণে কোন সময় থাকবে। ঈশান কোণে বৈশাখ মাসের মোটামুটি 10 দিন থেকে জ্যৈষ্ঠ মাসের ওই 10 দিনের মধ্যেই ঈশান কোণে বাস্তু পুরুষের মাথা থাকবে। ওকে ম্যাম। বোঝা গেল? কারণ কি তারপরে সে তার আহ সে কোন দিকে চলে যাবে, জ্যৈষ্ঠ মাস থেকে সে পূর্ব দিকে, পূর্ব জ্যৈষ্ঠ এইখান থেকে সে কি করছে না, আষাঢ় শ্রাবণ এই 2 মাসের সে পুরো পূর্বটাকে কভার করে নিচ্ছে। কিন্তু যেভাবেই আহ তার দিক পরিবর্তন হোক, আমরা যখন পুজো করব তখন তাকে সম্মুখে আছে এইভাবে কল্পনা করেই পুজো করব। আর ওনার মন্ত্র হচ্ছে ওং বাস্তায় ওং বাস্তু পতয়ে নমঃ। এটা হচ্ছে ওনার মানে মন্ত্র, বাস্তু পুরুষের মন্ত্র। এবার হচ্ছে যে বাস্তু পুরুষ যখন পুজো করা হয় তখন তার একটা ধ্যান করা হয়। ধ্যানটা কিরকম করা হয় না, তাকে মনে করা হয় যে কথাই তাকে মনে করা হয় যে তার সমস্ত শরীর যেন নীল রঙের, তিনি শুভ্র এবং মানে খুব সুন্দরভাবে শুভ্র বা মানে খুব সুন্দরভাবে উপযুক্ত স্থানে তিনি ঘুমিয়ে আছেন, তাকে প্রণাম করা হয় এবং তাকে প্রণাম করে প্রণাম যদি রেগুলার করা যায় তাহলে পরে বাস্তু সংক্রান্ত যে ভয় ভীতি যেগুলো থাকে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি, বা আমাদের বাস্তু ভয় থেকে, বাস্তুর মধ্যে যে বিভিন্ন রকমের অশুভ কোনো কিছু থাকলে আমরা যদি রেগুলার বাস্তু পুজো করি, বাস্তু দেবতাকে প্রণাম করি, তাকে মনে করি যে তিনি আমার বাড়িতে আছেন, তিনি খুব সুন্দর বা তার সমস্ত শরীর নীল বর্ণের এবং তিনি খুব আরাম করে, খুব আনন্দের সঙ্গে তার যেভাবে ঘুমোতে, যেভাবে তার থাকতে ইচ্ছা, তিনি সেইভাবে খুব সুন্দরভাবে তিনি আমার বাস্তুতে অবস্থান করছেন। এই বলে মানে এরকম কল্পনা করে মন্ত্র বলে যদি রেগুলার কেউ প্রণাম করেন তাহলে তার বাস্তু ধীরে ধীরে শুদ্ধ হয়, এবং তারপরে তো রেগুলার পুজো সেটা তো অন্য ব্যাপার। তাহলে পরে বাস্তু শুদ্ধ হয় এবং বাস্তু নিয়ে যে ভয় সেটা অনেকাংশে দূর হতে পারে। এবার আমি লিখিয়ে দিচ্ছি, আপনারা লিখুন। মৎস্য পুরাণ অনুসারে বাস্তু পুরুষের তিনটি অবস্থানের কথা জানা যায়। লিখছেন? হ্যালো, লিখছেন? হ্যাঁ লিখছি, হ্যাঁ ম্যাম লিখছি। তিনটি অবস্থানের কথা জানা যায়। নাম্বার 1 নিত্য বাস্তু, নাম্বার 2 চর বাস্তু, চর, আর নাম্বার 3 স্থির বাস্তু। এবার হচ্ছে নিত্য বাস্তু, নাম্বার 1 বাস্তু পুরুষের অবস্থান প্রত্যেক 3 ঘন্টা অন্তর পরিবর্তন হয়। নিত্য বাস্তুর ভিত্তিতে
ম্যাডাম একটু ধীরে ধীরে বলুন। আচ্ছা, নিত্য বাস্তুর ভিত্তিতে বাড়ি তৈরির কাজকর্ম সম্পন্ন হয়। এবার হচ্ছে নাম্বার 2, নাম্বার 2, চরবাস্তু। চরবাস্তুর অবস্থান প্রতি চান্দ্র মাসে বদলে যায়। বাড়ি ম্যাডাম চান্দ্রমাসটা বলে দিন। চান্দ্রমাস হচ্ছে যে একটা চন্দ্রের প্রথম ধরুন এই অমাবস্যা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত যতগুলো দিন, অর্থাৎ আমরা জানি যে একটা মাস তো দুটো পক্ষ, এই অমাবস্যা থেকে পরের অমাবস্যার আগের দিন পর্যন্ত মানে অমাবস্যা পর্যন্ত যে এক মাস, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে চন্দ্রমাস, একটা চন্দ্রমাস, মানে দুটো পক্ষ নিয়ে একটা মাস। পূর্ণিমা, এই একটা পূর্ণিমা হলো, তারপর একটা অমাবস্যা গেল, তারপর আবার যে আর একটা পূর্ণিমা আসছে, এই পূর্ণিমার আগের দিন, এই যে গোটা শুরুটা, মানে এই যে দিনটা, এটা হচ্ছে চন্দ্রমাস। বাড়ি তৈরির কাজ শুরু, প্রধান দরজার ফ্রেম স্থাপন, কূপ খনন, গৃহপ্রবেশ ইত্যাদি বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ দিকগুলো এই চরবাস্তুর ওপর নির্ভর করে। ইত্যাদি বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ দিকগুলো চরবাস্তুর ওপর নির্ভর করে, অর্থাৎ চন্দ্রের অবস্থান। চন্দ্র অ্যাকচুয়ালি ওই নবতারা চক্র আগের দিন বলছিলাম না, হ্যালো, আগের দিন নবতারা চক্র বলছিলাম না, ওখানে মানে যিনি বাড়ির কর্তা বা যার নামে ওই বাস্তুটা, ওই তার যে নবতারা চক্র, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বধ মিত্র অতিমিত্র, তার যে জন্ম নক্ষত্র, ওই জন্ম মাসে আর জন্ম নক্ষত্রে কোনো কাজ করতে নেই। তাছাড়া একটা হচ্ছে বধ, আর একটা হচ্ছে জন্ম সম্পদ, আর একটা হচ্ছে বিপদ। এই দুটো নক্ষত্রেও এই যে কাজগুলো, মানে এগুলো করতে নেই, সেটা আমরা জানি কোথা থেকে না, এই চন্দ্র মাস থেকে। অর্থাৎ চন্দ্র এই যে অবস্থান করছে চান্দ্র মাসে, অর্থাৎ কি না, ওই নবতারা চক্রে মানে কোনো একটা তার জন্ম নক্ষত্র, মানে এই 27টা নক্ষত্রের মধ্যে কোনো একটি তার জন্ম নক্ষত্র, আর যেটা না, যে নক্ষত্রটা তার বিপদ নক্ষত্র, অর্থাৎ চন্দ্র, ধরুন আমি সাপোজ বলছি, মানে এটা আজকে দাঁড়ান দেখে নি গোচরটা কি আছে। আচ্ছা থাক, আর দেখতে যাচ্ছি না, এমনিই বলে দিচ্ছি যে ধরুন কারোর চন্দ্র মৃগশিরা নক্ষত্রে তার জন্ম, তাহলে মৃগশিরা নক্ষত্র ক নাম্বার নক্ষত্র? 5 নাম্বার নক্ষত্র। তাহলে পরে মৃগশিরা, তাহলে 5, 6 জন্ম সম্পদ বিপদ, তাহলে 5, 6, 7 নাম্বার নক্ষত্র।
পুনর্বসু নক্ষত্রে, তার বিপদ নক্ষত্র, এই নক্ষত্রে সে এই গুরুত্বপূর্ণ কাজগুলো কি না, প্রধান দরজা স্থাপন, ফ্রেম স্থাপন, নলকূপ তৈরি, গৃহপ্রবেশ, এগুলো সে করতে পারবে না। যেমন জন্ম নক্ষত্রে করতে পারবে না, তেমনি বিপদ নক্ষত্রেও করতে পারবে না। আর একটা হচ্ছে কি প্রত্যারী নক্ষত্র, মানে প্রত্যারী নক্ষত্র মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী। প্রত্যারী নক্ষত্র হচ্ছে 5 নাম্বার, তার মানে 5, 6, 7, 8, 9। 9 নাম্বার নক্ষত্র, তার মানে 9 নাম্বার নক্ষত্র হচ্ছে অশ্লেষা। অশ্লেষা নক্ষত্রেও তার কোনো কাজ হবে না। এখানে চান্দ্রমাস অনুসারে যে মাথাটার মানে তার যে অবস্থান পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো করা যাবে না। এখানে এই বিধানটার কথাই বলা হয়েছে। বোঝা গেল? হ্যালো, তাহলে ম্যাডাম জন্ম, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, তাহলে নবতারা চক্রে জন্ম নক্ষত্র, বিপদ নক্ষত্র এবং প্রত্যয়ী নক্ষত্রে এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে, আর এমনি অন্য নক্ষত্রে করা যাবে হ্যাঁ তো হ্যাঁ, ম্যাম? যে 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 মানে যিনি বাড়ির কর্তা, তার এই নক্ষত্রে এই কাজগুলি করা যাবে না। এটা হচ্ছে চরবাস্তু অনুযায়ী বলা হচ্ছে। চরবাস্তু অনুযায়ী মানে কি, চান্দ্র মাসটাকে, এখানে চন্দ্রমাসের যে গুরুত্ব অর্থাৎ তার যে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে গুরুত্ব। বোঝা গেছে? বাকিরা প্রত্যেকে কি, ম্যাডাম চন্দ্রমাসটা কি অমাবস্যা থেকে ধরবো না পূর্ণিমা থেকে ধরবো? ওটা আপনি যে কোনো সময় থেকেই ধরতে পারেন, আলটিমেটলি তো একই ব্যাপার। আচ্ছা ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে সরি, বাকিরা প্রত্যেকে কি বুঝেছেন? হ্যালো, বাকিরা প্রত্যেকে কি বুঝেছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগোচ্ছি। এরপর হচ্ছে স্থির বাস্তু, নাম্বার 3। বাস্তু পুরুষের পেটের ওপর, বাস্তু পুরুষ পেটের ওপর বা পেটের ভারে, বাস্তু পুরুষ পেটের ভারে উবুর হয়ে শুয়ে থাকেন। মাথা থাকে উত্তর পূর্ব দিকে, দুটি পা ও নিতম্ব, ম্যাডাম আরেকবার বলুন, মাথা থাকে কোথায়? মাথা থাকে উত্তর পূর্ব দিকে। পাটা কোন দিকে থাকে? দুটি পা ও নিতম্ব দক্ষিণ পশ্চিমে। হাঁটু ও কনুই দক্ষিণ পূর্বে এবং উত্তর পূর্ব দিকে। হাঁটু ও কনুই কি বললেন? দক্ষিণ পূর্বে এবং উত্তর পশ্চিম দিকে। ম্যাম হাঁটু আর কনুইটা কোন দিকে থাকে? দক্ষিণ পূর্বে এবং উত্তর পশ্চিম দিকে। বাড়ির দরজা
জানলা বসানো ও বিভিন্ন ঘর তৈরির প্রকৃত কাজই হলো স্থির বাস্তু। বিভিন্ন কি বললেন? বিভিন্ন কাজ, বিভিন্ন ঘর তৈরি কাজই হলো, বিভিন্ন যে ঘরগুলো তৈরি হচ্ছে এগুলো, এই কাজগুলোই হলো স্থির বাস্তু। এরপর আলাদা প্যারাগ্রাফ করুন। প্রতি 3 মাস অন্তর প্রতি 3 মাস অন্তর বাস্তু পুরুষ তার অবস্থান পরিবর্তন করেন। সে কারণে তার দৃষ্টি চারদিকে নাম্বার 1 উত্তর, তারপর ব্র্যাকেট দিয়ে লিখুন ফাল্গুন চৈত্র বৈশাখ। এবার পূর্ব, নাম্বার 2 পূর্ব, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। পশ্চিম অগ্রহায়ণ পৌষ মাঘ। দক্ষিণ ভাদ্র আশ্বিন কার্তিক অনুসারে থাকে। তাহলে দেখুন বাস্তু পুরুষের দৃষ্টি ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। বাস্তু পুরুষের দৃষ্টি ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি ওই যে 3 ঘন্টা অন্তর বাস্তুপুরুষের মাথাটা চেঞ্জ হচ্ছে, ওটা কোন ঘন্টায় কোন দিকে থাকে? বলছি দাঁড়ান। ঠিক আছে। বাস্তু পুরুষ উপর হয়ে অবস্থান করেন, মানে শাস্ত্রে বলা হয়েছে বাস্তু পুরুষ উপর হয়ে অবস্থান করেন। শাস্ত্রে বলা হয়েছে বাস্তু পুরুষ উপর হয়ে অবস্থান করেন, কিন্তু পুজো করবার সময় তাকে সম্মুখভাগেই কল্পনা করা হয়।
ম্যাম বলছিলাম যে দিক অনুযায়ী মাসগুলো একটু রিপিট করবেন, আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল বলে আমি শুনতে পাইনি এখানে। বলছি। উত্তর পশ্চিম থেকে বলুন, ফাল্গুন, পশ্চিম আর দক্ষিণটা বলুন। উত্তর ফাল্গুন চৈত্র বৈশাখ। পূর্ব জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। পশ্চিম অগ্রহায়ণ পৌষ মাঘ। দক্ষিণ ভাদ্র আশ্বিন কার্তিক। একটু ওয়েট করুন, আমি একটা ছবি পাঠাচ্ছি, ওই ছবিটা তারপর বলছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাম বলুন 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 হ্যাঁ, বলুন। আপনারা হোয়াটসঅ্যাপে একটু দেখে নিন, আপনাদেরকে ওই ব্রহ্মস্থান শুরু করব তো। ব্রহ্মস্থান একজন প্রশ্ন করেছেন যে প্রত্যেক 3 ঘন্টা অন্তর বাস্তু পুরুষের মাথা কিভাবে পরিবর্তন হয় সেটা বলতে। আমি ব্রহ্মস্থানটা পড়িয়ে নিই, তারপর ওই প্রশ্নের উত্তর অবশ্যই দেব আপনাদেরকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে দেখুন ব্রহ্মস্থানের ছবিটা দিয়েছি, এবার
কি না, যদি যে যে জমির অবস্থান, এই জমির পরিমাপ বিভিন্ন মাপেরই হতে পারে, সেটা কোনো কথা না। কথাটা হচ্ছে এখানে একটি বর্গাকার ক্ষেত্রর মধ্যে দেখানো হয়েছে যে একদম মাঝের যে স্থান সেটা হচ্ছে ব্রহ্মস্থান। মানে যে কোনো জমিই হোক না কেন, যে কোনো ভূমিই হোক না কেন, তার যে মধ্যবর্তী স্থান সেটিকে বলা হয়, বা সেই স্থানটাকে বলা হয় ব্রহ্মস্থান। দেখুন, আমরা ছোটবেলায় সেই খাতার মধ্যে কাটাকুটি খেলতাম তখন, বা জ্যামিতির ক্ষেত্রেও যে আহ সেখানে আমরা ওই একটা বর্গাকার ক্ষেত্রকে যদি আমরা এদিক থেকে ওদিক যোগ চিহ্নের মতন করি, তাহলে দেখবো যে সেখানে ৪টে হয়েছে। এবার মানে ৪টে বর্গাকার ক্ষেত্র হয়েছে। এবার এইরকম করে যদি আরো ক্ষেত্র বানানো হয় তাহলে দেখতে পাবো যে সেখানে মোটামুটি ৮১টা ভাগ ওইভাবে করা যায়। মানে এই বাস্তুর পরিভাষায় ৮১টা ভাগ, এরকম ৯টা বর্গাকার তাকে ভাঙা হয়, ভেঙে ভেঙে এরকম মানে একে বর্গাকার ক্ষেত্র বুঝলাম না ঠিক। করা যায়, ভাগ করা হয়। এবার কি করে ভাগ করা হয় আমি ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে, চিন্তা নেই। ম্যাম হ্যাঁ বলুন। ম্যাম বলছি বর্তমান যুগে তো সব বর্গাকার জমি হয় না, অনেকটা আয়তক্ষেত্রাকারও হয়, লম্বালম্বি যারা ভাগ করে নেয় বর্গক্ষেত্রে যেটা থাকে। তো আমি সেক্ষেত্রে প্রথমেই আপনি বোধহয় একটু বুঝতে বা শুনতে ইয়ে করেছেন। আমি প্রথমেই বলেছি যে আমি আলোচনার জন্য এরকম সব জমি বর্গাকার হয় না, জমির আকৃতি যেটাই হোক না কেন এখানে কল্পনা করে নিচ্ছি যে যে কোনো জমিই হোক না কেন তার মধ্যবর্তী যে স্থান সেটাই ওই জমিটার বা ওই ভূমিটার ব্রহ্মস্থান। বোঝা গেল? সেটা যে মাপেরই হোক না কেন। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। সেটা চেহারা যেরকমই হোক না কেন, যে আকৃতিরই হোক না কেন, তার মাঝের যে স্থান সেটা হচ্ছে ব্রহ্মস্থান। এবার হচ্ছে যে সেখানেই বাস্তু পুরুষের নাভি, মানে একটা ভূমির সেটা যে আকৃতিরই হোক না কেন সেটার সেই জমিটার যে মধ্যবর্তী স্থান সেটাই হচ্ছে ওই জমিটার ব্রহ্মস্থান। আর ওখানেই বাস্তু পুরুষের নাভি অবস্থান করে। অর্থাৎ কোনো একটি ভূমি বা কোনো একটি জমির যে মধ্যবর্তী স্থান, যেখানে বাস্তু পুরুষের নাভি অবস্থান করে বা নাভিস্থল বাস্তু পুরুষের, সেটিই হচ্ছে ব্রহ্মস্থল বা ব্রহ্মস্থান। এবার হচ্ছে যে দেখুন, আমাদের শরীরের ভারকেন্দ্র হচ্ছে আমাদের নাভি, এটা আপনারা জানেন তো? যখন ওই ছোটবেলায় হয় না যে অনেকে আমরা পাঁচিল বা কোনো একটা উঁচু জায়গায় গিয়ে সেখানে আমরা ঝুঁকে দেখি, নিচু হয়ে দেখি। নিচু হয়ে দেখতে গেলে যদি কখনো আমাদের সেই যেখান থেকে আমরা মানে নিচু হয়ে দেখছি সেটা যদি তার থেকে সেই জায়গার পাঁচিলের থেকে বা সেই জায়গা থেকে যদি আমাদের নাভির থেকে সেই স্থানটা উঁচু হয় তাহলে পরে আমরা পড়ে যাই না। কিন্তু আমরা যদি কখনো নাভির থেকে বেশি ঝুঁকে যাই, বেশি নিচু হয়ে যাই, তাহলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি আমাদের বাড়ির আর এই নাভির এখানে জেনারেলি কোনো ভার জিনিস চাপাতে নেই। কারণ কি আমাদের শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ঠিক ব্রহ্মস্থান যেটা নাকি বাস্তু পুরুষের নাভি, বা ওই যে ভূভাগটি, ওই যে জমিটি তার নাভি, সেখানে কোনো ভারী বস্তু কখনোই চাপাতে নেই। তাহলে কি হয় না, ব্যালেন্স নষ্ট হয়ে যায়।
গ্যাস কি বন্ধ হয়ে গেল? কোনো আওয়াজই পাচ্ছি না স্যার। সরি আমি আপনাদেরকে সেই কখন থেকে বলে যাচ্ছি ছবি পাঠানোর পর থেকে, কিন্তু আমি যে ওটাকে অফ করে রেখেছি আমি সেটা বুঝতে পারিনি। এ রাম, দাঁড়ান আমি তো মানে সরি আমার ভুল হয়ে গেছে। না না, ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম, ওকে। এ বাবা, যাই হোক, যেটা আমি এবার হচ্ছে যে আপনাদেরকে তো ওগুলো বললাম। এবার তারপর হচ্ছে যে বাড়ির ব্রহ্মস্থান আপনাদেরকে আগেই বললাম যে আমাদের শরীরের ভার কেন্দ্র, এগুলো এগুলো শুনেছেন আপনারা না এগুলো শোনেননি? যে আমাদের শরীরের ভার কেন্দ্র নাভি, এটা হ্যাঁ ম্যাম, শুনেছেন? শুনেছি। ম্যাডাম, ওই যে এটা বাস্তুর আর ব্যালেন্স কেন্দ্র নষ্ট হয়ে হয়েছে, যায়। তারপর থেকে অফ হয়ে গেছে। ও, আমি আমার আঙুল পড়ে গেছিল তাহলে। যাই হোক, বাস্তুস্থান মানে যেমন ভার চাপানো যায় না, তেমনি বাস্তুর যে ব্রহ্মস্থান সেখানে কোন রকম সেই স্থানটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে যেন সর্বদা আলো বাতাস আসে তার ব্যবস্থা রাখতে হবে। যদি আমরা আগেকার দিনের বাড়িগুলোকে দেখি, বিভিন্ন রাজবাড়ি দেখি বা আগেকার দিনের পুরনো বাড়ি উত্তর কলকাতার, আহ অ্যাকচুয়ালি আমি তো উত্তর কলকাতায় ছাড়া অন্য কোথাও মানে ওই উত্তর কলকাতার বাড়িগুলো যদি দেখি আহ তাহলে দেখবো যে চারিদিকে মানে ঘর বারান্দা বা যেমন যেমন প্রয়োজন রিকোয়ারমেন্ট তেমনি তেমনি রুম, আর বাড়ির মাঝখানটা একদম ফাঁকা, সেখানে সূর্যের আলো আসে, মানে উঠান টাইপের এরকম ইয়ে। তো এই যে ব্যবস্থাটা, বা গ্রামের দিকেও দেখেছি যে আহ আগের বাড়ি মানে পুরানো বাড়ি দেখেছি যে চারিদিকে বাড়ি, মাঝখানটা ফাঁকা, সেখানে মানে আলো বাতাস আসতে পারে। তো এটা হচ্ছে ব্রহ্মস্থানের গুরুত্ব। ব্রহ্মস্থান ফাঁকা রাখতে হয় এবং এইভাবে বাড়ি তৈরি করলে সেটা বাস্তুমতে ভালো। কিন্তু বর্তমান কালে তো আর সম্ভব না, বর্তমানে আমাদের স্থানের অসুবিধা, সুতরাং সেইভাবে করাটা সম্ভব নয়। কিন্তু আমাদের তাহলে কি না, যুগের উপযোগী করে কিভাবে আমরা এই ব্রহ্মস্থানকে ব্যবহার করতে পারি। তাহলে বর্তমান কালে আমরা ফ্ল্যাটে বা বাড়িতে যে যেখানেই থাকি না কেন, দেখুন একটা বিম যখন হয়, একটা পিলার যখন হয়, সেটা যথেষ্ট ভারী, তাহলে কি না বাড়ির ব্রহ্মস্থানে যাতে পিলার না পড়ে, একটা প্ল্যান দেখে আমাদের সেই জায়গাটাতে সচেতন থাকতে হবে। আর কি না, বাড়ির ব্রহ্মস্থানে যেন কুয়ো, বাড়ির ব্রহ্মস্থানে যেন জঞ্জাল ফেলার জায়গা এসব না থাকে, বা চেষ্টা করতে হবে আহ ব্রহ্মস্থানে যদি বাড়ি তৈরি হয়ে যায়, আমরা যদি কোনো বাড়ি তৈরি করার পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেখানে ভিজিট করতে যাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সেখানে যেন কোনো ভারী জিনিস অর্থাৎ আলমারি, খাট বা ফ্রিজ, এই রেফ্রিজারেটর, এই ধরনের ওয়াশিং মেশিন, এগুলো যেন না রাখা থাকে, সেই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিতে হবে। আর ছোট তাহলে কি করা যেতে পারে? না, যদি আমরা সেখানটাতে কোনো স্থান তো এখন বর্তমানকালে যেগুলো হালকা টাইপের জিনিস এগুলো রাখা যেতে পারে, অথবা সেখানে লিভিং রুম করা যেতে পারে, অথবা একটা ছোট মানে বসার জন্য হালকা টাইপের চেয়ার, এই ধরনের রুম সেখানে করা যেতে পারে। বা যদি একান্ত নিদেন পক্ষে সেখানে রাখতেই হয়, তাহলে কম ভারী টাইপের ওজনের জিনিস ওখানে রাখতে হবে বাড়ির ব্রহ্মস্থানে। বা কোনো শোপিস টাইপের জিনিস, অনেক সময় হয় না কোনো শোকেস টোকেস যেগুলো হালকা টাইপের জিনিসপত্র রাখা হয়, এরকম জিনিসও রাখা যেতে পারে। আর ব্রহ্মস্থানে যেন মানে আঘাত করা না হয়। যেমন ধরুন
খুব সেখানে পেরেক টেরেক দিয়ে খুব একদম খুব নকশা টকশা করে খুব মানে করে সাজানোর ব্যবস্থা করা হলো, এমনটাও কিন্তু করা যাবে না। মানে তাকে আঘাত করা, ব্রহ্মস্থানে যেমন ভারী জিনিস রাখা যাবে না, তেমনি বাড়ির ব্রহ্মস্থানে আঘাত করাও যায় না। আর সেখান থেকে এটা যদিও মানে খুব একটা নয়, মানে যুক্তিসঙ্গত নয় যে সেখান থেকে চলাফেরা করা যাবে না, এটাও ঠিক নয়, কিন্তু মানে যতটা পারা যায় স্থানটাকে উন্মুক্ত রাখতে হবে, সেখানে কোনো ভারী জিনিস স্থাপন করা যাবে না, এটা হচ্ছে মোদ্দা কথা, এটা জেনে রাখুন। আর যেটা সেটা হচ্ছে কি না, কলকর এটা তো গেল হচ্ছে বাড়ির ক্ষেত্রে, কিন্তু যদি কোনো কারখানাতে আমরা ভিজিটে যাই বা কোনো অফিস ভিজিটে যাই, তাহলে পরে বা কোনো বিদ্যালয় ভিজিটে যাই, তাহলে পরে দেখা যাবে যে এই প্রত্যেকটা জায়গায় মানে ব্রহ্মস্থান ফাঁকা রাখতে হবে এবং সেগুলোকে লন হিসাবে বা উঠান হিসাবে ব্যবহার করা যেতে পারে। সেখানে মাঝখানে একটা মন্দির তৈরি করা যেতে পারে। আর এই মন্দিরের যে দেবতা রাখা হবে বা যে বিগ্রহ রাখা হবে, তাদের মুখ অবশ্যই যেন উত্তর দিক বা পূর্ব দিকে রাখা হয়। আর তো সেই একই জিনিস বাড়ির মতনই, সেখানে কুয়ো বা পাম্প যেন না থাকে, আর এখানে অস্থায়ীভাবেও যেন কোনো ভারী জিনিস না থাকে। আর বাড়ি বা কারখানা যাই হোক না কেন, ব্রহ্মস্থানটাকে যেন সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। এখানে যদি গাছও রাখা হয়, তাহলে ছোট ছোট, বড় আকৃতির কোনো গাছপালা রাখা যায় না, কারণ ব্রহ্মস্থান তো প্রথমে ফাঁকা রাখা কথাই বলা হয়েছে। এখানে বড় গাছ না, ছোট ছোট ফুলের গাছ, ছোট ছোট শো পিস, ছোট ছোট সুন্দর দেখতে গাছ, এগুলো রাখা যেতে পারে। অথবা এখানে কনফারেন্স রুম করা যেতে পারে, ছোট ছোট মিটিং এর জন্য আহ মানে হালকা টাইপের চেয়ার টেবিল এসব রাখা যেতে পারে, কিন্তু কোনো ভারী আসবাবপত্র এখানে কোনোভাবেই রাখা যাবে না। আর সবসময় বাড়ির ব্রহ্মস্থানে যেন শান্তি মানে বজায় থাকে, অর্থাৎ হয় না যে সেখানে আমরা খুব জোরে মিউজিক সিস্টেম রাখলাম, মানে রাখা হলো যে না ওটা তো হালকাই, ওখানে তাহলে কি আছে, ওখানে এখন যে বিভিন্ন টাইপের মিউজিক সিস্টেম গম গম বা মানে খুব সাউন্ডে বাজবে এরকম মিউজিক সিস্টেমও ওখানে কিন্তু রাখা যাবে না। ম্যাডাম ব্রহ্মস্থানের মেজারমেন্টটা কিরকম হবে ম্যাডাম? হ্যাঁ, আমি বলছি আপনাদেরকে, একটু দাঁড়ান, আমি বলে দিচ্ছি। বাড়ির ব্রহ্মস্থান মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি না, ওই যে আগেই বললাম যে আমাদের শরীরের ওই নাভি কেন্দ্র, এটা খুব সংবেদনশীল অংশ। এই জন্য এই ব্রহ্মস্থানে কোনো অপবিত্র বস্তু, মানে যেগুলো নাকি উচ্ছিষ্ট, আমাদের খাবারের উচ্ছিষ্ট বা জুতো বা অপ্রয়োজনীয় জিনিস, এগুলো কখনোই রাখবো না। আর পেরেকও, এখানে পেরেক পোতা বা গর্ত করা এরকম কোনো কিছু রাখা যাবে না। আর এখানের কোনো অংশ যেন মানে মানে কি বলবো, হয় না অনেক সময় কোনো একটা জায়গা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে মিন্স মেঝে নষ্ট হয়ে গেছে বা রং নষ্ট হয়ে গেছে, এরকম যেন না হয়, সেটাকে আমাদের আহ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আহ করে রাখতে হবে, এবং সেই জায়গাটি যদি এরকম হয়ে যায় তাহলে পরে সেটাকে আমাদেরকে সারিয়ে ফেলতে হবে। আর যদি এটা মানে না করা হয়, তাহলে পরে যেটা বলা আছে সেটা হচ্ছে, যিনি বাড়ির গৃহস্বামী, মানে যিনি কর্তা, এবং বাড়িতে যারা বসবাস করে তাদের শরীর খারাপের বিভিন্ন শরীরের ওপরে বিভিন্ন প্রভাব দেখা যায়, অর্থাৎ তাদের শরীর মানে শরীর খারাপ হয়ে থাকে, এবং শুধু শরীর তো নয়, মনেরও ওপর প্রভাব পড়ে থাকে। হ্যাঁ, এবার কি কি বলছিলেন বলুন আরেকবার। ও, বাড়ির ব্রহ্মস্থান কিভাবে মেজার করবেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা,
আচ্ছা, এবার আপনাদেরকে বলি, যিনি প্রশ্ন করেছিলেন আমাকে এর আগে যে প্রত্যেকটা জমি তো একই রকমের মাপ হবে না, যেরকমই মাপ হোক না কেন, আমরা যদি বৃত্তাকার হয় আমরা কম্পাস দিয়ে তার মাঝখানটাকে ঠিক পরিমাপ করতে পারবো। কিভাবে পরিমাপ করব? কম্পাস তো আর জমির মধ্যে ভূমির মধ্যে ফেলবো না, কিন্তু ভূমির মধ্যে যেটা করা যায় সেটা হচ্ছে, ধরুন আপনার পাতাটাই হচ্ছে কোনো একটি জমি, সেখানে আপনি বৃত্তাকার করুন। জেনারেলি তো বৃত্তাকার জমি হয় না, মানে স্কোয়ার, বর্গক্ষেত্র বা রম্বস আকার, যে আকারেরই হোক না কেন জমি, সেখানে আমি ধরে নিচ্ছি আপনার জমিটা বর্গাকার, ধরে নিচ্ছি যেরকমই হোক না কেন। এবার আপনি তাকে যদি তার মধ্যে যদি যোগ চিহ্ন করেন একদম মাঝামাঝি, তাহলে পরে দেখবেন আপনার একটা পয়েন্ট হলো, সেই পয়েন্টটা, যে পয়েন্টটা হলো, যদি যোগ চিহ্ন একদম মাঝ বরাবর আঁকি, যে পয়েন্টটা হলো, দুটো যোগ চিহ্নের মাঝে একটা পয়েন্ট আসছে, তো প্রত্যেকে করেছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে যে পয়েন্টটা, ওটাই হচ্ছে আপনার, ওই যে জমিটাকে কল্পনা করেছেন, ওই পয়েন্টটা হচ্ছে আপনার একদম ব্রহ্মস্থানের একদম পিন পয়েন্ট। এবার তার থেকে মানে খানিকটা নিয়ে, মানে একদম মাঝের যে স্থানটা, ওটাই হচ্ছে আপনার আজকের যে জমিটা কল্পনা করেছেন তার মাঝখান, তার ব্রহ্মস্থান। এবার যদি আপনি ভাবুন যে একটা 1 কাঠা জমি বা একটা 1.5 কাঠা জমি, যেটাকে আপনি বা 2 কাঠা বা 10 কাঠা যেরকমই হোক না কেন, বা 1 বিঘা জমি যেটাই হোক না কেন, তাকে যদি এই রকম করে ৮১টা ভাগে ভাগ করেন, বা আমি যে ছবিটা আপনাদেরকে পাঠিয়েছি দেখুন, প্রথমে স্কোয়ার, তারপর দেখুন এদিক ওদিক করে এইরকম ৮১টা যদি মানে ক্ষেত্র বা পরিভাষা এরকম করে ঠিক মাঝখান দিয়ে, এদিক দিয়ে, ওদিক দিয়ে, যেদিক দিয়েই আপনি নিয়ে যান না কেন, ঠিক তার একটা পিন পয়েন্ট আসবেই, ম্যাডাম যেরকমই জমি হোক না কেন। ম্যাডাম বলুন। ৮১টা ক্ষেত্র বলতে ম্যাডাম কি বলছেন বুঝতে পারলাম না ঠিক। আপনাদের দেখুন যে ছবিটা আমি পাঠিয়েছি, যে ছবিটা পাঠিয়েছি দেখুন, ওই ছবিটা প্রথমে যদি যোগ চিহ্ন করেন, যোগ চিহ্ন করলেন তো? হ্যাঁ ম্যাম করেছি। যোগ চিহ্নের পরে এবার আমরা যখন কাটাকুটি খেলি, ওর মধ্যে গুণ চিহ্ন করুন। করেছেন? হ্যাঁ ম্যাম করেছি। এবার দেখুন, আমরা আগের দিন যে ওই, এবার এই 8টা জোন তৈরি হয়েছে তো? হ্যাঁ ম্যাম তৈরি হয়েছে। এবার 8টা জোনকে আপনি যদি আরো আরো ওই যে মাঝে প্রত্যেকটা জোনকে যদি আপনি ভাগ করেন, তাহলে দেখবেন আপনার 16টা জোন আসবে। প্রত্যেকটাকে যদি আপনি ভাগ করেন, দেখবেন এদিক থেকে ওদিক যদি স্কেল দিয়ে আপনি রেখাগুলোকে নিয়ে যান, তার প্রত্যেকটা রেখাই ওই যোগ চিহ্নের যে পিন পয়েন্ট এসেছিল, ওই পিন পয়েন্টকে ক্রস করেই যাবে। আচ্ছা। যদি ওই জ্যামিতিক ক্ষেত্রে যদি আপনারা করেন, আপনারা একটা পূর্ণ চাঁদা দেখেছেন? মানে পুরো গোল 360 ডিগ্রির চাঁদা? আমাদের জ্যামিতি বক্সে তো 180 ডিগ্রি চাঁদা থাকে, কিন্তু যখন আপনি বাস্তুতে ব্যবহার করবেন, ওটা 360 ডিগ্রির চাঁদা পাওয়া যায় পুরো। দেখেছেন? ওটা কি এটা কিনতে হবে ম্যাডাম? হ্যাঁ, কিনলে ভালো। যখন আমরা কম্পাস পড়বো তখন এটা নিজেদের জন্য খুবই দরকার। এবার দেখুন, তাহলে পরে ওইখানে যেখান থেকে যে ডিগ্রি আপনি করেন না কেন, প্রত্যেকটার পিন পয়েন্ট কিন্তু একটাই।
আর ওই পিন পয়েন্টটাই হচ্ছে ব্রহ্মস্থান। সেটা যত ছোট মাপের ভূমি হোক বা জমি হোক, যত বড় মাপেরই ভূমি হোক, তার পিন পয়েন্ট একটাই থাকবে, আর ওই পিন পয়েন্টটাই হচ্ছে ব্রহ্মস্থান। এইভাবেই ব্রহ্মস্থান মানে মাপতে হবে। এবার আমরা যখন কোনো ফ্ল্যাটে যাব, তখন মোটামুটি ভাবে আমরা এই রকম করে চাঁদা দিয়ে বা এই রকম করে যদি আমরা কিছু নিজেরা বারবার এঁকে এঁকে প্র্যাকটিস করি, তখন আমরা কোনো একটা জায়গা, তারপর যদি বাড়ির ছাদে যদি উঠি, তখন আমরা দেখতে পাবো, আমরা নিজেরাই বুঝতে পারবো যে আচ্ছা, তাহলে পরে এই যে বাড়ির মধ্যে থেকে তো আমি বুঝতে পারছি না যে কোন জায়গাটা এটার মধ্যস্থান, এই ভূমিটার মধ্যস্থান, কিন্তু যখন আমরা ছাদে যাব, তখন আমরা বুঝতে মোটামুটি ওই কয়েকটা আঁকলেই আপনাদের কল্পনায় চোখের আন্দাজ হয়ে যাবে যে এই জায়গাটাই আমার মধ্যস্থল আসবে। আর যদি না হয়, তখন তো আমাদের ওই কম্পাস নিয়ে ইয়ে করে করতে হবে, সেটা তো আলাদা। কিন্তু মোটামুটি চোখের আন্দাজে আপনারা তখন বুঝতে পারবেন বাড়ির ছাদে গিয়ে যে এইটাই হচ্ছে এই বাড়িটার মিড পয়েন্ট, মানে এটার এই ভূমিটার মিড পয়েন্ট, আর এটাই হচ্ছে ওটার ব্রহ্মস্থান। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো সবই বললাম, এবার এ লিখে নিন ব্রহ্মস্থান কি। কোন জমির মধ্যবর্তী স্থানকে ব্রহ্মস্থান বলা হয়। যেখানে বাস্তুপুরুষের নাভি অবস্থান করে, সেই স্থানটি হলো ওই বাস্তুর ব্রহ্মস্থান। ম্যাডাম, যেখানে নাভি অবস্থান করে সেই স্থানটি হচ্ছে ওই বাস্তুর ব্রহ্মস্থান। হ্যাঁ ম্যাম। ব্রহ্মস্থান বাস্তুর শক্তিস্থল। ব্রহ্মস্থান হলো বাস্তুর শক্তিস্থল। এর পরের হেডিং হচ্ছে বাসস্থানে ব্রহ্মস্থান রাখার পদ্ধতি। ব্রহ্মস্থানকে যতটা সম্ভব পরিষ্কার, পরিচ্ছন্ন এবং মুক্ত
এটা দেখুন, ব্রহ্মস্থানকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ব্রহ্মস্থানে পিলার, কুয়ো বা জঞ্জাল ফেলার জায়গা কিছুই করা যাবে না। ছোটখাটো বাড়ি যেখানে ব্রহ্মস্থান ফাঁকা রাখার সম্ভব নয়, সেখানে লিভিং রুম করা যেতে পারে। এবং এখানে কোনো ভারী আসবাবপত্র রাখা যাবে না। এবার কলকারখানা কলকারখানা বা অফিসের ইয়ে ব্রহ্মস্থান। হেডিং দিয়েছেন? হ্যাঁ ম্যাম বলুন। কলকারখানার ব্রহ্মস্থানে লন বা উঠান করা যেতে পারে। সম্ভব হলে মধ্যস্থলে একটি ছোট মন্দির করা যেতে পারে। এবং মন্দিরের মুখ উত্তর দিকে বা পূর্ব দিকে থাকবে। ব্রহ্মস্থানে মন্দির করা যেতে পারে। মন্দিরের দেবতার মুখ উত্তর দিকে বা পূর্ব দিকে করা যেতে পারে। ব্রহ্মস্থানে কুয়ো বা পাম্প যেন তৈরি করা না হয়। ব্রহ্মস্থানে কুয়ো বা পাম্প যেন তৈরি করা না হয়।
পরের পয়েন্ট, এখানে যেন অস্থায়ীভাবেও কোনো ভারী জিনিস না রাখা হয়। এখানে যেন অস্থায়ীভাবেও কোনো ভারী জিনিস না রাখা হয়। পরের পয়েন্ট, ব্রহ্মস্থানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। স্থানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। ছোট ছোট গাছপালা দিয়ে সাজানো যেতে পারে। ও, একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, ওই বাড়ির ক্ষেত্রে না আপনাদেরকে বলার সময় আমি বলেছিলাম যে বাড়ির ব্রহ্মস্থানে তো ভারী জিনিস রাখতে বারণ করা হচ্ছে, বা লিভিং রুমে আমরা শোপিস বা শোকেস এই ধরনের হালকা টাইপের জিনিস রাখতে পারি। আচ্ছা, হয়ে গেল। প্রয়োজনে কনফারেন্স রুমও অফিসের ক্ষেত্রে করা যেতে পারে, তবে কোনো ভারী চেয়ার টেবিল রাখা যাবে না। আর ব্রহ্মস্থানে কনফারেন্স রুম করলে সেখানে যেন খুব জোরে শব্দ না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। হয়েছে সবার? হ্যাঁ ম্যাম, আমার হয়েছে। প্রত্যেকের হয়েছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকের মতন গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড নাইট।